স্বাগতম সবাইকে। আজকে ভিডিওতে আমরা এনএমআর স্টাডি নিয়ে আলোচনা করব। গত পর্বের ভিডিওগুলোতে আমরা এনএমআর এর ইনস্ট্রুমেন্টেশন এবং এনএমআর এর বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনেছিলাম। সো আজকে আমরা সরাসরি এনএমআর এর আমরা যদি একটা মলিকুলার ফর্মুলা আমাদের দেওয়া থাকে, তো সেখান থেকে এনএমআর গ্রাফটা কেমন আসে এটা সম্পর্কে জানবো, অথবা আমাদের যদি একটা এনএমআর এর ডাটা দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা মলিকুলার ফর্মুলা কিভাবে করতে পারি বা আমাদের স্ট্রাকচারটা কিভাবে ডিটারমাইন করতে পারি, এটা আমরা আজকে দেখবো। সো শুরুতেই আমরা যদি দেখতে পারি, এখানে একটা আমাদের ইথানিক অ্যাসিড দেওয়া রয়েছে। সো আমরা এই কাজের জন্য, সরি, একটু আগে জানিয়ে রাখা ভালো যে আমরা এই কাজের জন্য কেমড্রা নামে সফটওয়্যার ব্যবহার করব। কেমড্রা নামে সফটওয়্যারের মধ্যে মোটামুটি সকল অর্গানিক কম্পাউন্ডেরই এনএমআর ডাটা ইনপুট করা রয়েছে। এখান থেকে জানতে পাওয়া যাবে। এর বাইরেও যদি নতুন কোনো কম্পাউন্ডের এনএমআর ডাটা সম্পর্কে স্টাডি করতে হয়, তো যেগুলো রয়েছে এখানে তা ভালোভাবে প্র্যাকটিস করলেই পরবর্তীতে সেটাও জানতে পারা সম্ভব হবে। সো এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে আমাদের এনিমার ডাটাকে জানার পূর্বে আমাদের যে এক্স এক্সিসটা থাকে, এক্স এক্সিস বরাবর যে জিনিসটা থাকে তা হলো যে আহ, এই কেমিক্যাল শিফট, যেটাকে পিপিএম এককে করা হয়। আমরা গত পরের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে পিপিএম এককটাই এক্স এক্সিস বরাবর আসলো। আর এখানে জিরো যে জিনিসটাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে বেসিক্যালি টিএমএস, অথবা এখানে ডিএমএসও সলভেন্ট এখানে ইউজ করা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি, যার কেমিক্যাল শিফটের ভ্যালুটাকে আমরা জিরো হিসেবে নিচ্ছি। সো মোস্টলি টিএমএস কে ইউজ করা হয় টেট্রামিথাইল সিলেটকে। সো এক্ষেত্রে আমরা ইথানোয়িক অ্যাসিড ইউজ করছি। ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এনএমআর স্টাডি করছি। সো ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে কয় ধরনের প্রোটন রয়েছে। সো আমরা একটা জিনিস জানিয়ে রাখা ভালো, এনএমআর বেসিক্যালি দুই ধরনের হয় বা অনেক ধরনেরই হয়। আমরা এখানে কেন্দ্রের মাধ্যমে শুধুমাত্র দুই ধরনের এনএমআর স্টাডি আলোচনা করতে পারি। একটা হচ্ছে যে প্রোটন এনএমআর, আর একটা হচ্ছে কার্বন 13 এনএমআর। সো এক্ষেত্রে যদি প্রোটন এনএমআর যেহেতু আমরা আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে কম্পাউন্ডে রয়েছে তার মধ্যে কতগুলো প্রোটন রয়েছে, রাইট? সো দুই ধরনের প্রোটন রয়েছে এখানে, একটা হচ্ছে যে সিএস3 এর মধ্যে প্রোটন, আর একটা হচ্ছে হাইড্রোক্সিলের মধ্যে প্রোটন। সো সিএস3 যে প্রোটন গুলো রয়েছে এটা কিন্তু শিল্ডেড অবস্থায় রয়েছে। কেন শিল্ডেড অবস্থায় রয়েছে? কারণ এটা কার্বনের সাথে যুক্ত রয়েছে। সো এখানে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট নেই বা এখানে কোনো রেজোনেটিং ইফেক্ট নেই। বাট আমরা যদি এই হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি, এক্ষেত্রে কিন্তু আমাদের শিল্ডিং ইফেক্টটা রয়েছে, রাইট? সরি। সো যার জন্য হচ্ছে যে ইন্ডাকটিভ ইফেক্টটা রয়েছে, সরি। সো এক্ষেত্রে কি হবে, ইলেকট্রন গুলো চলে যাবে অক্সিজেনের দিকে, যার ফলে হাইড্রোজেন আমাদের মোস্টলি ডিসিলেট অবস্থায় থাকবে। এই জন্য আমরা এই ডাটাটা পাবো হচ্ছে কোথায়, এই অঞ্চলের দিকে, রাইট? তো যেদিকে পিপিএম এর ভ্যালুটা যত বাড়ছে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি দিকে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। সো এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে 11তে গিয়ে আমরা একটা পিক পেয়েছি। ওকে। সো এই পিকটা শুধুমাত্র একটা থাকবে, অর্থাৎ সিঙ্গেলেটই আসবে, এখানে ডাবলেট আসবে না, কারণ এই হাইড্রোজেনের পাশে কোনো হাইড্রোজেন নেই। একটা বা দুটা থাকলে সেক্ষেত্রে ডাবলেট অথবা ট্রিপলেট আসতে পারতো। আর এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে এই যে তিনটা হাইড্রোজেন রয়েছে, এই তিনটা হাইড্রোজেনের জন্য কিন্তু একটা পিক আসছে। সেই পিকটা হচ্ছে কোথায়, এই হাইড্রোজেন গুলো যেহেতু আমরা বলেছিলাম যে তারা আহ শিল্ডেড অবস্থায় রয়েছে, তো তাদের পিক গুলো আমরা পাবো কোথায়, 2 এর অঞ্চলের দিকে, অর্থাৎ 2.1 অথবা 2.2 এই অঞ্চলের দিকে পেয়ে যাবো। তো এরকম স্টাডি গুলো আমরা এখান থেকে করতে পারি। এই স্টাডি আমরা কিভাবে করতে পারি এটা আমরা একটু পরে দেখবো। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাবো যে এই স্টাডি গুলো কিভাবে আসে। আর এর বাইরেও এখানে নিচের মধ্যে অনেক লেখা রয়েছে, যেমন ওএস এর জন্য আমরা পাচ্ছি শিফটটা কোথায়, 11 এর দিকে। আমরা সিএস3 এর জন্য পাচ্ছি 2.10 দিকে। সো এক্ষেত্রে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করেছি ডিএমএসও। আর এক্ষেত্রে আমাদের যে এনএমআর এর মধ্য থেকে এই ডাটাটা পাওয়া হয়েছে তা হচ্ছে 300 মেগাহার্জ এর ইনস্ট্রুমেন্ট থেকে। তো আমরা জানি যে এই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এনএমআর ইনস্ট্রুমেন্ট গুলো এরকম মেগাহার্জ এর ভিত্তিতে আলাদা হয়ে থাকে, যে কোনটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে না করে থাকে, এরকম টাইপের। ওকে। সো এবার আমরা যদি চলে যাই যে কিভাবে এরকম একটা ডাটা পাওয়া যায়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা একটা নতুন একটা উইন্ডো নিচ্ছি, এবং আমরা চাইলে এখান থেকে নেম টু স্ট্রাকচারের সরাসরি চলে যাব। আমরা আর বেশি ড্র করবো না এখানে। সাপোজ আমাদের কাছে বেনজোইক অ্যাসিড, এটা নিয়ে শুরু না করি, আমরা বেনজোইক অ্যাসিড, ওকে, বেনজোইক অ্যাসিড দিয়ে শুরু করছি। সো বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এক্ষেত্রে কি কয় ধরনের প্রোটন রয়েছে, রাইট? এখানে আমরা যদি খেয়াল করি একটু, যে আমাদের প্রোটন রয়েছে, হ্যাঁ, 4 ধরনের প্রোটন রয়েছে। আমরা বেসিক্যালি যদি চিন্তা করতে চাই, কিছু প্রোটন রয়েছে আমাদের বেনজিন রিং এর মধ্যে, আর এক ধরনের প্রোটন রয়েছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে। বেনজিন রিং এর মধ্যেই আবার প্রোটন গুলো ভিন্ন ভিন্ন রয়েছে। এই যে এখানে যে প্রোটনটা রয়েছে, অর্থাৎ আমরা যদি একটু দেখতে চাই যে এইখানে যে প্রোটনটি রয়েছে সেই প্রোটনটা এক ধরনের, এখানে যে প্রোটনটি রয়েছে এবং এখানে যে প্রোটন রয়েছে, এই দুইটা আবার
এক ধরনের, এবং এখানে যে প্রোটন রয়েছে এবং এখানে যে প্রোটন রয়েছে সেটা হচ্ছে আরেক ধরনের, এবং আলটিমেটলি এই প্রোটন হচ্ছে আরেক ধরনের। অর্থাৎ আমরা চার ধরনের এখান থেকে এনএমআর পিক পাবো বেনজোইক অ্যাসিডের মধ্যে থেকে, এবং আমরা দেখতে চাই যে এই চার ধরনের পিক কিভাবে আসে এবং সেটাকে কিভাবে স্টাডি করতে হয়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, বেসিক্যালি আমাদের প্রথমে আমাদের স্ট্রাকচারটা ড্র করতে হবে। স্ট্রাকচারটা ড্র করার পরে আমাদেরকে আমাদের উপরে যে রিবনটি রয়েছে, স্ট্রাকচার নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে প্রেডিক্ট প্রোটন এনএমআর শিফট লেখা থাকবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের এনএমআরটা চলে আসবে। তো যেমনটি বলছিলাম, এখানে চার ধরনের প্রোটন রয়েছে। আমরা যদি প্রথমে হাইড্রোক্সিল প্রোটনের উপরে শুধুমাত্র কার্সারটা নিয়ে যাই, তো দেখতে পারবো যে হাইড্রোক্সিল প্রোটনের যেহেতু অক্সিজেনের মাধ্যমে হাইড্রোজেনটা ডিসিলেটেড অবস্থায় রয়েছে, তো সেই ক্ষেত্রে এই প্রোটনটার আমরা কেমিক্যাল শিট পেয়ে যাব 8, 9, 10 বা 11, 12-র দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 12-র পরে হচ্ছে যে ওই হাইড্রোজেনের জন্য আমরা কেমিক্যাল শিট পেয়ে গেছি। আর পরবর্তী যদি দেখতে চাই যে এই হাইড্রোজেন গুলোর ক্ষেত্রে, এই হাইড্রোজেন গুলো কিন্তু আমাদের ডিসিলেট অবস্থায় রয়েছে, কার মাধ্যমে? এই হাইড্রোক্সিল, সরি, এই কার্বক্সিল গ্রুপটা এখানে যুক্ত থাকার কারণে, রাইট? আর এমনিতেও বেনজিন রিং এর যেগুলো হাইড্রোজেন থাকে তা মূলত ম্যাগনেটিক অ্যানিসোট্রপির কারণে এটা হচ্ছে ডিসিলেট অবস্থায় থাকে, এবং এদের ডাটাগুলো বেসিক্যালি আমরা 5, 6, 7 এদিকে পেয়ে যাবো আর কি। এদিকে আমাদের 1, 2, 3-এর মধ্যে না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ 1, 2, 3-এর মধ্যে শিল্ডেড যেগুলো প্রোটন থাকে, তো তাদেরকে পাওয়া যায়। So, আমরা যদি দেখতে চাই যে, যেহেতু বললাম যে এই দুইটা প্রোটন যেখানে রয়েছে, এই দুইটা প্রোটন কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের মাধ্যমে ডিসিলেট অবস্থায় রয়েছে। সো যার জন্য এই প্রোটনটার ভ্যালুটা পাবো হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ 8.1 বা 8.2 এদিকে। বাট পরবর্তীতে যদি দেখতে চাই, এখানে এই মেটা পজিশনের যেগুলো প্রোটন রয়েছে, অর্থাৎ মেটা প্রোটন গুলো, এই প্রোটন গুলো কিন্তু আমাদের কম্পারেটিভলি কি কি অবস্থায় রয়েছে, এটা কিন্তু আমাদের শিল্ডেড অবস্থায় রয়েছে। বাট এক্ষেত্রে যদি কেন জিজ্ঞাসা করতে চাই যে কেন শিল্ডেড অবস্থায় রয়েছে, তো তা বেসিক্যালি হচ্ছে যে এই পুরো যে কার্বক্সিল মূলকটা রয়েছে, তো এই কার্বক্সিল মূলকটা হচ্ছে একটা মেটা মেটা ইন্ডিকেটর। সো সেক্ষেত্রে সে মেটা পজিশন গুলোতে ইলেকট্রনের ডেন্সিটি বাড়ায় দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে এক্ষেত্রে ইলেকট্রন গুলো যে হাইড্রোজেন গুলো রয়েছে তাকে শিল্ডিং অবস্থায় রেখে দেয়। তো এই জন্য হচ্ছে যে মেটা পজিশনের হাইড্রোজেন গুলো মোস্টলি শিল্ডেড অবস্থায় থাকবে অন্যান্য সকল প্রোটনের অপেক্ষা। সো এই জন্য মেটা পজিশনের থেকে আমরা কি পাচ্ছি, এই শিল্ডিং অবস্থায় পেয়ে যাচ্ছি। সো এখানে সিঙ্গলেট, মাল্টিপ্লেট, সো যে কোয়াড্রেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, ডাবলেট এগুলো নিয়ে আলোচনা করছি না। সো এবার যদি পরবর্তীতে দেখতে চাই যে অর্থ যেগুলো হাইড্রোজেন ছিল সেটা তো বললামই, তো সেটা হচ্ছে 8.1 এর ক্ষেত্রে। আর যে প্যারা যেটা রয়েছে, তো সেটা কিন্তু আসলে এই কার্বক্সিল মূলক দ্বারা কিন্তু মোস্টলি শিল্ডেড না, রাইট? সো এর কারণটা হচ্ছে কি, এই যে এই পজিশনের মধ্যে আমাদের পজিটিভ চার্জের সৃষ্টি হয়, এই পজিশনের মধ্যে আমাদের নেগেটিভ চার্জের সৃষ্টি হয় না। সো যার জন্য যদি দেখা যায় যে এই পজিশনটা হচ্ছে কোথায়, মাঝখানের মধ্যে, রাইট? ওকে। সো এটা আমরা জানতে পারলাম যে কিভাবে একটা স্ট্রাকচার পেতে হয় এবং কিভাবে স্ট্রাকচারের মধ্য থেকে আমরা নির্ণয় করতে পারি যে কোথায় কোন প্রোটনটার জন্য কোথায় কোন রিজিয়নে বেসিক্যালি আমাদের ডাটাটা চলে আসবে, এবং সেই ডাটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কোনো আননোন কম্পাউন্ডের ক্ষেত্রে খুব ইজিলি আমাদের এরকম একটা এনএমআর স্টাডি করতে পারি।